প্রথম খাচ্ছি। টুকটাক একটু অসুবিধা হয়, তুমি আমাকে নোটিশটা করে দিও। তারপর অবদান ধন্য খোলাম আমি চরণ ধুলি মাখি গায়। এখন রাগটা আমার থেকে বদলা নিতে হবে, চিবাও এ করো, কে হবে না। গুড মর্নিং। আজ আমরা রওনা দিয়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 4 থেকে 4.5 ঘন্টায় পৌঁছে যেতে পারেন এই বিষ্ণুপুর শহর। এখানে ট্রেনে অথবা বাসে বা নিজের গাড়িতেও একদিনে এসে সমস্ত মন্দির দেখে রাতে ফিরেও যেতে পারেন। তবে 1 থেকে 2 দিনের জন্য খুব সুন্দর একটা বেড়ানোর জায়গা। যতই বিষ্ণুপুরের কাছে যাচ্ছি চারপাশের পরিবেশ পুরো পাল্টে যাচ্ছে। এই পর্বে আমরা দেখব বিষ্ণুপুরের টেরাকোটার কাজ, দর্শন করব বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির, জানব বিষ্ণুপুরের ইতিহাস। বাংলার মাটি, বাংলার ইতিহাস। এই বিষ্ণুপুর শুধু একটা শহর নয়, এটা মল্ল রাজাদের স্বপ্ন। মাটির উপর পাথরে লিখে রাখা একটা ইতিহাস। বিষ্ণুপুরকে বলা হয় পোড়ামাটির শিল্পের রাজধানী। এখানকার প্রতিটি মন্দিরের গায়ে খোদাই করা আছে ধর্ম, যুদ্ধ, নৃত্য এবং দৈনন্দিন জীবনের গল্প। বিষ্ণুপুর ঢোকার আগেই পথের ধারে ধারে এরকম অনেক জায়গাতেই গুড় তৈরি হচ্ছে। এখানকার গন্ধই বলতে পারেন আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল। যাই হোক, গুড়টা সত্যি পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল। এরকম গুড়ের টেস্ট প্রায় ভুলেই গিয়েছিলাম। খুব সুন্দর গুড়টা। এই যে দেখছেন বিষ্ণুপুরের রাসমঞ্চ, বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অন্যরকম উদাহরণ। 1600 শতকে মল্লরাজ বীর হাম্বির এই রাসমঞ্চ নির্মাণ করেন। রাসমঞ্চের মূল উদ্দেশ্য ছিল রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সব মন্দিরের বিগ্রহকে এখানে এনে দর্শনের ব্যবস্থা করা। একটা জায়গা থেকে সব দেবতার দর্শন, এটা শুধু ধর্ম নয়, এটা ছিল রাজকীয় পরিকল্পনা। এই একটা মঞ্চেই চলত রাসলীলা আর ভক্তি উৎসব। রাসমঞ্চের গায়ে যে খিলানগুলো দেখা যাচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই খিলানগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো ভার বহন করে, বাতাস চলাচলের সুযোগও দেয় এবং এই স্থাপত্যকে করে তুলেছে টেকসই। এই ধরনের পিরামিড আকৃতি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যায় না। এই রাসমঞ্চ শুধু মন্দির নয়, এটা হলো বিষ্ণুপুরের সংস্কৃতির কেন্দ্র। বিষ্ণুপুর মানেই শুধু মন্দির নয়, এখানে ছিল শক্তিশালী এক রাজ্য। এই যে দলমাদল কামান,
এটা ছিল মল্ল রাজাদের যুদ্ধাস্ত্র। ইতিহাস বলে মারাঠা যখন আক্রমণ করেছিল সেই সময় এই কামান ব্যবহার করা হয়েছিল। এই কামানের দৈর্ঘ্য প্রায় 12.5 ফুট ও মুখের ব্যাস প্রায় 1 ফুটে। বিষ্ণুপুর কামানের ব্যবহার যে প্রচলিত ছিল এবং রাজশক্তি যে কত প্রবল ছিল তার প্রমাণ এই কামান। বিশালাকার এই কামানটি 1919 খ্রিস্টাব্দে এই স্থান থেকেই উদ্ধার করা হয়েছিল। বিষ্ণুপুরের আর একটা অনন্য সৃষ্টি হলো এই পাথরের রথ। পুরো রথটাই তৈরি পাথর দিয়ে। এটা বাংলা স্থাপত্যে খুবই বিরল। এই রথ আসলে ধর্মীয় বিশ্বাস আর শিল্পের মিশ্রণ। রথের চাকা, দেয়াল, নকশা সবকিছুতেই গল্প লুকিয়ে আছে। এই পাথরের তৈরি রথ দেখতে শুধু রথ মনে হলেও এটা একটা মন্দিরেরই স্ট্রাকচার। সামনেই জোড় বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ বিখ্যাত এই টেরাকোটা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এর প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা খোদাই করা রয়েছে। তেমনি আবার যুদ্ধ, শিকার এসব দৃশ্যও রয়েছে। অপূর্ব এই মন্দিরটিতে 2টি বাংলা চালের উপর একটি শিখর রয়েছে, তাই এর নাম জোড় বাংলা। জোড় বাংলা মন্দির মানেই বাংলার ঘরোয়া স্থাপত্যের এক অনন্য রূপ। এই ছিন্নমস্তা মন্দির ভারতবর্ষে বেশি নেই, বাংলার মধ্যে এই বিষ্ণুপুরেই রয়েছে। দারুণ সুন্দর মন্দিরটা। এখানে চাইলে আপনি পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আপনি চাইলে পুজোও দিতে পারেন। এটা হলো নন্দলাল মন্দির। এই একটি শিখর বিশিষ্ট মন্দিরটি জানা যায় 7দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মাণ হয়েছিল। সামনেই রাধা মাধব মন্দির। এই মন্দিরটি মল্ল রাজাদের আমলে এক গুরুত্বপূর্ণ বৈষ্ণব মন্দির বলা যায়। এই মন্দিরের তুলসী মঞ্চটিও বেশ সুন্দর। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1737 খ্রিস্টাব্দে। এটিও মাকড়া পাথরের বাংলা চালের ছাদে একরত্ব বিশিষ্ট মন্দির। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের গায়েও বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে। এই মন্দিরগুলোর চারপাশটা খুব সুন্দর করে বাগান সাজানো রয়েছে। এখানে আসলে বেশ ভালো লাগবে। রাধা মাধব মন্দিরের পরেই রয়েছে কালাচাঁদ মন্দির। বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমাচ্ছে। বাঁকুড়া, বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়া, হাতি, বাইসন প্রভৃতি বাঙালির গর্বের বস্তু হয়ে দাঁড়িয়েছে। পোড়ামাটি বা টেরাকোটার চাহিদা বিষ্ণুপুর শহরের পার্শ্ববর্তী গ্রাম
পাঁচমোড়ার শিল্পীদের নতুন উদ্যম সৃষ্টি করেছে। পোড়ামাটির সাথে কাঠের ঘোড়া বাজার জমাচ্ছে। আজ 23শে ডিসেম্বর 2025। বিষ্ণুপুর মেলার আজ প্রথম দিন। শীতকালে এই মেলায় গ্রাম বাংলার স্বাদ আলাদা করে ধরা দেয়। লোকাল মানুষ ছাড়া বাইরে থেকেও প্রচুর লোক আসেন এই মেলায়। এই মেলায় চোখে পড়বে নানান হস্তশিল্পের কাজ। মেলায় বিভিন্ন খাওয়ার দোকান যেমন আছে, তেমনি নানান হস্তশিল্পেরও দোকান রয়েছে। এই মেলা বলা যায় বিষ্ণুপুরের সমস্ত শিল্পীদের এক জায়গায় নিজেদের শিল্পকলা প্রদর্শনী করার সুযোগ করে দেয়। আজ আমরা বিষ্ণুপুরেই রাতে থাকব। কালকে ঘুরে দেখব বাকি বিষ্ণুপুর শহরটা, আর জানব বিষ্ণুপুরের মল্ল রাজাদের কৃষ্ণভক্ত হওয়ার ইতিহাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।